আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মঈনুল হাসান। মঈন, আপনি কোথায় অবস্থান করছেন এবং আমাদেরকে জানাবেন। আপনি গেল কয়েকদিন ধরে বাজেটের সবশেষ তথ্যগুলো আমাদেরকে জানিয়ে নিয়ে আসছিলেন। সবকিছু মিলিয়ে বলবেন যে এখন আসলে কি অবস্থা, নতুন কোনো তথ্য আপনার কাছে এসছে কিনা? রাকিব আল জাভেদ, আপনি জানেন যে বাজেটে যে তথ্যগুলো থাকবে বা যে ধরনের বাজেট অর্থমন্ত্রী দিবেন সেটি জাস্ট একটা আনুষ্ঠানিকতা। কিছুক্ষণ পরেই তিনি সংসদে সেগুলো উত্থাপন করবেন। তবে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে বাজেটে কর কাঠামোতে কিন্তু ব্যাপক একটা পরিবর্তন আনা হচ্ছে। সেক্ষেত্রে এই যে এনবিআরের যে উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা অর্থাৎ 6,95,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে কিন্তু এনবিআরের কাঁধেই প্রায় সিংহভাগ অংশটি অর্থাৎ 6,04,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে এনবিআরকে। সেক্ষেত্রে সেই ধরনের নতুন কোনো উৎস খোঁজার আমরা খুব বেশি তাকাতে দেখিনি, বরঞ্চ আমরা দেখেছি যে ব্যবসায়ীদেরকে একটু সুযোগ দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় কর ছাড় দেওয়া হয়েছে। তবে সরকার চিন্তা করছেন যে প্রযুক্তি খাত, সোলার এবং ইলেকট্রিক যে পণ্যগুলো রয়েছে বা এই খাতে বিনিয়োগকে বাড়ানোর জন্য কিন্তু সরকার ব্যাপক পরিমাণ কর ছাড় দিয়েছেন। সেক্ষেত্রে আমরা আগামী বাজেটে হয়তো দেখতে পারবো যে বৈদ্যুতিক পণ্য, নবায়নযোগ্য জ্বালানি এই খাতগুলোর দাম এই পণ্যগুলোর দাম কিছুটা কমবে এবং বিনিয়োগ বাড়বে। এবং একই সাথে আপনি জানেন যে গত যে যুদ্ধ চলছিল ইরান এবং ইসরায়েল যুদ্ধ, সেই যুদ্ধের ফলে কিন্তু বাংলাদেশে একটা জ্বালানির সংকট তৈরি হয়েছিল। সরকারের ব্যাপক পরিমাণ ভর্তুকি দিতে হয়েছে এবং বাড়তি দরে জ্বালানি আমদানি করতে হয়েছে। সরকার হয়তো সেই দিক বিবেচনা করে যে নবায়নযোগ্য জ্বালানির দিকে গুরুত্ব দিচ্ছেন এবং সেই সাথে যে দামি গাড়ি রয়েছে অর্থাৎ জীবাশ্ম জ্বালানির মাধ্যমে যে গাড়িগুলো চলে, অকটেন পেট্রোলের মাধ্যমে যে গাড়িগুলো চলে, সেই গাড়িগুলোর অগ্রিম আয়কর কিন্তু 25,000 থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত বাড়িয়েছেন। যেটা আগে 25,000 থেকে 2.5 লক্ষ পর্যন্ত ছিল, সেটিকে 5 লাখে উন্নীত করা হয়েছে। পাশাপাশি হাইব্রিড গাড়ি এবং বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে আমদানির ক্ষেত্রে এবং বাজারজাতকরণের ক্ষেত্রে কিন্তু কর ছাড় দেওয়া হয়েছে, সেই শুল্ক কিন্তু অনেকখানি নামিয়ে আনা হয়েছে। আমরা জানি যে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে যে কর হার ছিল 63% পর্যন্ত, সেটাকে নামিয়ে শূন্যে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি কিছু ক্ষেত্রে সরকার চিন্তা করেছে যে রাজস্ব আদায় বাড়াবে। সেই জায়গা থেকে যে তামাকজাত পণ্য রয়েছে, বিশেষ করে সিগারেটের দাম 4টি স্তরের সিগারেটের দামই বাড়ানো হয়েছে। সর্বোচ্চ 3.25% থেকে 13.5% পর্যন্ত দাম বৃদ্ধি করা আছে। প্রিমিয়াম কোয়ালিটির যে সিগারেট সেটি 185 টাকা মূল্য ছিল 10 সাল আগে, সেটিকে বাড়িয়ে 210 টাকা করা হয়েছে। পাশাপাশি নিত্যপণ্যের যে দাম বৃদ্ধি যাতে না ঘটে, জনগণ যাতে স্বস্তি পান, সেজন্য কিন্তু কৃষি এবং ভোগ্যপণ্য সহ 60টি নিত্যপণ্যের ক্ষেত্রে 3%, 2% এবং 1% যে উৎসে কর ছিল সেটিকে কমিয়ে 0.50% নিয়ে আসা হয়েছে। বিশেষ করে খেজুরের ক্ষেত্রে সম্পূরক শুল্ক 5% কমিয়ে 0 করা হয়েছে। এবং একই সাথে যারা উচ্চবিত্ত রয়েছেন সেক্ষেত্রে কিন্তু একটু করের বোঝা তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি যারা নিম্ন মধ্যবিত্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু চাপ রয়েছে এই বাজেটে। কেননা আমরা আগে দেখেছি যে 3,50,000 কোটি টাকা 3,50,000 টাকা পর্যন্ত যে করমুক্ত আয় সীমা ছিল সেটি মাত্র 25,000 টাকা বাড়িয়ে 3,75,000 করা হয়েছে। সেক্ষেত্রে যে 5% সর্বনিম্ন স্ল্যাব ছিল কর পরিশোধের, সেটাকে বাড়িয়ে 10% করা হয়েছে। অর্থাৎ যারা কর দেবেন, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষজন যারা করের আওতায় আসবেন, তাদের কিন্তু এই বাড়তে একটা করের বোঝা তাদের ঘাড়ে থাকবে। এবং সেক্ষেত্রে বিনিয়োগ, পরিবেশ সব কিছু মিলে নতুন একটি বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার। তবে আমরা যেটি বলে আসছি যে এনবিআরের কাঁধে যে বিশাল চাপ, সেটি কতটা সামলাতে পারবে সেটি হয়তো সময় বলে দেবে।